আজকে আমাদের ছিল একটা আইন শৃঙ্খলা বিষয়ক যে একটা এই মিটিং, ওইটার ব্যাপারে আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে হেড এরাও মোটামুটি সবাই এখানে আজকে উপস্থিত ছিলেন। এখানে আমাদের অনেকগুলি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। ওইগুলি প্রথমে আমি কী কী বিষয়ে আলোচনা হয়েছে ওইগুলি সম্বন্ধে আপনাদের বলি, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওইগুলি আপনারা পরে জিজ্ঞেস করেন। এক নাম্বার হলো আমাদের আলোচনা হয়েছে আজকে বেশিরভাগ সময় হলো র্যাব পুনর্গঠনের ব্যাপারে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এটা মানে 5 সদস্য না 5 জন মনে হয়, 5 জন কি 6 জন, তারা তাদের আবার একটা ইও দেওয়া হয়েছে, তারা কোঅপ্টও করতে পারবে, যদি দরকার হয় দিতে পারবে। আমরা এটা জেনারেল হাফিজের করে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে আমরা আরেকটা কমিটি করে দিয়ে দিচ্ছি খোদা বক্স ভাইয়ের নেতৃত্বে। ওইটা নিয়েও আলাদা আরেকটা কমিটি আছে। না, এটা র্যাবের ভিতরে না, এটা অন্য আরেকটা বিষয়। তারপরে আমাদের আরেকটা ছিল যে পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। আরেকটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দিব না। তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে। বৈধ যেটা দাবি, যেটার জন্য কাজ করছে তাদের পয়সা অবশ্যই দিতে হবে, বাট যেটা তাদের অবৈধ দাবি ওইটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। ও ম্যাডাম, আপনি আছেন নাকি? 2 জন নাকি? ও, আপনার তো বুঝি নাই। আচ্ছা, আসেনি, একসাথে বসেন। ও দেখি নেই। আজ হলো ঈদের গরুর হাটের ব্যাপারে, এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। ঈদের গরুর হাটের ব্যাপারে আপনারা জানেন যে অনেক সময় ওই টাকা পয়সা হয়ে যায়, মানে চিন্তায় হয়। তারপর অনেক সময় বিভিন্ন মলম ঠলমও ব্যবহার করে। এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি ইসেদের, এই দুর্নীতির চিফ এক্সিকিউটিভরা ছিল, তারা এখানে এরা করে নাকি রাখে, ভলান্টিয়াররা রাখে হলো ওদেরকে ওই দিয়ে গেছে কিনা, ওই যে কী বলে হাসিলের টাকা, ওই ভলান্টিয়ার রাখে হলো যারা যারা নেয়। আমরা বলছি ওইটা ছাড়া এবার আনসার তাদের রাখতে হবে প্রতিটা হাটে 100 করে, মানুষের নিরাপত্তার জন্য। এবং এটা মানুষের যেন এই যে তারা যেন কোনো রকমের না হয়, এই যে কি বলে এই ছিনতাই হাতে যেন না পড়ে, এই জন্য তাদের 100 করে আনসার রাখতে হবে, অঙ্গীভূত আনসার তারা 100 করে রাখতে হবে। আর একটা হলো আমাদের ঈদে হাইওয়ে পুলিশদের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে। এবারে ওই ঈদের থেকে এই ঈদের একটু ডিফারেন্স আছে। ওই ঈদে হলো কিন্তু ঢাকা থেকে লোকজন গেছেই বেশি, আসার নাই। এবার হলো কি এই ঈদে হলো যাবে একদিক দা, আবার গরুর ট্রাকগুলি কিন্তু আবার আসতে থাকে। এই জন্য কিন্তু রাস্তাটা অনেক সময় থাকে ব্যস্ত। অনেক সময় হলো কি আগে হতো কি বাসটা নামায় দিয়া আবার তাড়াতাড়ি চলে আসতে পারতো, কিন্তু এই ঈদে কিন্তু ওইটা অনেক সময় হয় না। এই জন্য এইগুলির ব্যাপারে হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয়। ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি বলে দেওয়া হয়েছে কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয়। আর ওইটা কোথায় চাঁদাবাজি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরও অনুরোধ করব, আপনারা একটু যদি আমাদের একটু আগে, প্লাস আপনাকেও তো একটা জার্নালিজম আছে, কি বলে ইনভেস্টিগেশন, এটা আপনারা যদি একটু কাজে লাগান তা আমাকে একটু উপকার হয়। আপনারা সাথে সাথে যদি জানাই দেন, সত্যি সংবাদটা জানলে আমাকে অ্যাকশন নিতে সুবিধা হয়। কিন্তু আবার অনেক সময় আছে যে কাউরে শত্রুতাবশত কোনো কিছু করতে গেলে সেই সময় আবার একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ, আপনারা আমাদের যদি এরকম ঘটনা ঘটে দেন। আগে আপনি দেখছেন যে আপনারাও কিন্তু 2-1 সাংবাদিক ওই বাসের বা গরুর ট্রাকে বসে কিন্তু আসছেন, যদিও কষ্টদায়ক, কিন্তু এরকমও যদি 2-1 করেন তো কিন্তু জনগণের উপকার হয়। প্লাস আমাদেরও একটা উপকার হইল যে এই চাঁদাবাজিটা কমায় আনান যায়। আমাদের আরেকটা হলো সবচেয়ে বড় যেই পয়েন্টটা ছিল আমাদের যে ইন্ডিয়া কিন্তু
আমাদের বেশ কিছু পুশ ইন করছে এই জায়গায়, এর ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিকই বেশি, তাছাড়া আবার কিছু অন্য ইস্যুও রয়ে গেছে। এই ব্যাপারে ডিটেল আমাদের এই যে বিজিআর আছে, উনি আপনাদের বলবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনারা অনেকেই এই পুশিনের বিষয়ে জানতে চাচ্ছিলেন। মূলত এই গত 7ই মে রাতের বেলা, 7ই মে এবং 8ই মে, এই 2 দিনে 202 জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশিন করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই, জনবসতি নেই, সেরকম জায়গায়। এবং আপনারা জানেন যে সীমান্তের প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না, তো যে জায়গাতে কেউ ছিল না এরকম সুযোগে করেছে। এই 202 জনের মধ্যে আমরা পরে আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা আমাদের মন্ত্রণালয়ে মিটিং করে তারপরে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পুলিশের মাধ্যমে, এসবির মাধ্যমে ভেরিফিকেশন করে যাদেরকে বাংলাদেশি পেয়েছি। অ্যাকচুয়ালি এরা গত 2-3 বছর থেকে শুরু করে অতীতে 20-25 বছর আগে বিভিন্ন সময়ে নানান কাজে ভারতে গিয়েছিল। তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল। এইসব সন্তানাদি কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিং করেছে। তো যাই হোক, এরপরে যেটা যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে 39 জন রোহিঙ্গা পাওয়া গেছে। এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল, কোনোভাবে ওরা পালিয়েছে ওদিকে, তো তাদেরকে আমরা ওই এফডিএমএন ক্যাম্পে আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছি। তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো, যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন, যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা এই আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। যে যেই দেশের রেফিউজি সেখানেই তো ওখানে রাখা দরকার ছিল, যে তাদেরকে আমাদের আইডি কার্ড আছে না? হ্যাঁ, আইডি কার্ড আছে। যদি ক্লোজলি কেউ ছবি তোলেন, এটা দেখতে পারেন যে এখানে আমরা 5 জন পেয়েছি। হ্যাঁ, একটা দেখাচ্ছি আমি, এই 5 জনের একটা দেখাচ্ছি এখানে। এই যে তার UNHCR, আপনারা ক্লোজ করলে, জুম ইন করলে দেখতে পাবেন UNHCR IN মানে ইন্ডিয়া, হ্যাঁ, সেখানে রেজিস্ট্রেশন করা। তো এই 5 জনকেও আমরা, যেখানে এই 5টা আছে, আমরা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি। আচ্ছা, আর পুরো বিষয়টিতেও আমরা আমাদের UNHCR এ বলেছি, আর আমাদের RRRC যেখানে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন হয় তাদের মাধ্যমে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও আমরা এটা প্রসেস করব। আর পুরো বিষয়টি তো আমরা বিএসএফ বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি, এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি। তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব, এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে, এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না। আর সেই সাথে আমরা জানতে পেরেছি যে খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় 200 থেকে 300 জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে, যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল। তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত 2 দিন ধরে তারা চেষ্টা করছে, পারছে না। সো ওইদিকে এখনো আছে। আর ইতিমধ্যে আবার ওইদিকে গ্রাউন্ডে না পেরে আপনার সুন্দরবনের এদিক দিয়ে একটি মানে রিমোট একটি চর, মান্দারবাড়িয়া একটি চর আছে, সেখানে ওরা কোনো একটা ভারতীয় কোনো জাহাজের মাধ্যমে এসে আমাদের আরো 78 জনকে ওখানে ফেলে গেছে, যেটা কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে, সেটা কোস্টগার্ডের এলাকা, উদ্ধার করে তাদেরকে নিজ এলাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তো আমরা সজাগ দৃষ্টি রাখছি, পাশাপাশি আমাদের মন্ত্রণালয় তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভারতের সাথে এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সামনে তো কোরবানি স্যার, আমরা কয়েক জায়গায় নিউজ দেখছি যে সুনামগঞ্জের কয়েকটা পয়েন্ট দিয়ে ভারতীয় গরু ঢুকছে, যদিও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলেছিল যে এবার পশু উদ্বৃত্ত আছে। সুতরাং সীমান্তে পশু ঢোকা ঠেকাতে আপনারা কি ভূমিকা রাখছেন একটু জানতে চাই। এবারে যেহেতু আমাদের দেশেই প্রচুর মানে গবাদি পশু আছে,
এই জন্য আমরা কোনো ধরনের গবাদি পশু যেন না ঢুকতে পারে এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তো এর বুঝি আপনি যেটা বললেন হয়তো একটা দুইটা অটোমেটিক চলে আসতে পারে, যেমন ধরেন হইতে পারে, বাট আমরা সরকারি পর্যায়ে এবং বিজেপির নজরে আসে এরকম কোনো কিন্তু হইতে আমরা দিচ্ছি না। আমি একটু জানতে চাই যে 202 জন যে ভারতে কোন সীমান্ত দিয়ে পাঠিয়েছে? এটা মূলত আপনার খাগড়াছড়ির পানছড়ি, জামিনীপাড়া, খেদাছড়া এলাকা দিয়ে, আর কুড়িগ্রাম জেলার রৌমারী অঞ্চল, যেটা চর অঞ্চল, মানে টার্গেট করে। আবার এই দেখেন সুন্দরবনের মন্দারবাড়িয়া যদি দেখি, যেসব এলাকায় জনবসতি নাই এবং হঠাৎ করে টহল যেতে সময় লাগে, ওই ধরনের এলাকা টার্গেট করে এরা এটা করার চেষ্টা করছে, সুপরিকল্পিত এবং যেটি ন্যাক্কারজনক। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যে বিষয়টা গতকাল তো আইন সংশোধন হয়েছে, অধ্যাদেশ হয়েছে, তো আপনার এতে প্রজ্ঞাপন করা প্রক্রিয়াটা কি অবস্থায় আছে বা এই প্রজ্ঞাপন হয়ে গেছে না? হয়ে গেছে। আমার মনে হয় মোস্ট প্রবলি হয়ে গেছে। আমার যেহেতু আমি এই মিটিংয়ে ছিলাম, আমি বলতে আমার মনে হয়ে গেছে। না, আমিও আপনাকে মতো এখানেই ছিলাম, আমিও ওই লাস্ট খবরটা আমিও আপনার বল, আমার মনে হয়ে গেছে। স্যার আমি এখন আপনাদের কার্যক্রম কি থাকবে, মানে সেই আপনার প্রজ্ঞাপনটা ধরে আপনারা এখন কি করবেন? এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব এবং আপনাদেরও অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। সেটা একটু ব্যাখ্যা করেন। মাননীয় উপদেষ্টা, আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে পুলিশকে মারণাস্ত্র দেওয়া যাবে না যখন কোনো অপারেশনে যাবে, তো এই ক্ষেত্রে আসলে এটা কিভাবে করবে? শুনেন, আমি একটা কথা বলছি, এপি ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। আর্ম পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আপনাদের যে এখন মানে নজরদারিটা কি থাকবে সেটা একটু। এখন তো আপনাদের কিন্তু ডিটেল বলেই দিছে সেদিন আসিফ নজরুল ভাই, ডিটেল তো বলে দিছে কি ধরনের কার্যক্রম। আইন অধ্যাদেশ হয়েছে, এখন আপনার পার্টি আর কি এখন আইনে যেটা আদেশ হয়েছে, না যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। ওরা তো বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে, জটিকা মিছিল, প্রত্যুষ মিছিল, রাতের মিছিল, স্লোগান, এই বিষয়ে আপনাদের এই ক্ষেত্রে হলে একটা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। স্যার একটা জিনিস আমার কাছে পরিষ্কার না স্যার, যে আপনি বলেছেন যে পুলিশের কাছে কোনো মরণাস্ত্র থাকবে না, এটা কবে থেকে থাকবে? এটা ইমপ্লিমেন্ট অলরেডি হয়ে গেছে না, আপনারা এটা প্রজ্ঞাপন দেবেন? আমরা এটার ক্ষেত্রে আজকে মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন সিদ্ধান্তটা তো একেবারে লেভেলে তো ধরেন বলার সাথে সাথে হয়ে যায় না, একটু তো সময় লাগে। স্যার আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, স্যার খোদাবাব স্যার কে একটা কমিটি গঠন করা হয়েছে নেতৃত্বে, এইটা কি অস্ত্র ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে? এই অস্ত্র দেখবে বা অন্যান্য জিনিসগুলো দেখবে, আরো কিছু বিষয় দেখবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে, পুলিশও কমিটি করছে, কিন্তু তদন্তের আগে আপনারা 4 জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখি মূলত হলো যে 950 মতো পাসপোর্ট আপনার অধীনে পাসপোর্ট বাতিল করেছে, কিন্তু ওনার পাসপোর্টটা কেবল রাখছিল, বহাল রাখছিল, লাল পাসপোর্ট। তো উনি তো লাল পাসপোর্ট ব্যবহার করে গেছে, পাসপোর্টের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা? শুনেন, এইটার ক্ষেত্রে এই জন্য তো একটা কমিটি করা হয়েছে, যেহেতু অন্যান্যর ক্ষেত্রে এবং উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট, সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না, এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। এখন অনেক আপনারা তো জানেন যে প্রেসিডেন্টরা করে মানে দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের 4 নাম্বার না কয় নাম্বারে থাকে, 4 নাম্বারে থাকেন, তো তারা ওই হিসাবে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়, এইটা পায়। এখন ওইটার ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা এখন হলো কি, এখন হলো যার 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 প্রোটোকলের মতো যদি তাকে অবৈধভাবে কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা দেখা হবে। এখন তার কাছে পাসপোর্টটা রাখাটা তার বৈধ ছিল কিনা অবৈধ কিনা ছিল, ওটা ইনভেস্টিগেশন কমিটি দেখবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা আশা করে যে অবৈধ যে অস্ত্র যে জমানের একটা উদ্যোগ নিয়েছিলেন, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত কতগুলো অস্ত্রের লাইসেন্স ছিল
শেখ হাসিনা সরকার দিয়েছিল, আর এখন পর্যন্ত আপনাদের কাছে কতগুলো অস্ত্র জমা পড়েছে এটা তো হিসেবে আপনারা পেয়েছিলেন? আমাদের কাছে এই অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। তো এটার ক্ষেত্রে আমি একটু বলবো যে আমরা যতটুকু পরিমাণ চেয়েছিলাম আমরা অতটুকু পরিমাণ কিন্তু উদ্ধার হয় নাই, কিন্তু একজাক্ট নাম্বারটা আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না।